আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী এর গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব। যেই প্রশ্নটা 2024 সালে যশোর বোর্ডে আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই প্রশ্নটার মধ্যে এমন এমন কিছু সমন্বয়ের এন্ট্রি আছে যেগুলো সমাধান করতে গেলে অনেক শিক্ষার্থীরাই ভুল করে ফেলে। তো আশা করি আজকের এই ভিডিওটি যারা দেখবা, এই টাইপের সমন্বয়ের এন্ট্রি সমাধান করা তোমার জন্য ইজি হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নিব। দেখো, উদ্দীপকের নাম হচ্ছে কি? আরিফ ট্রেডার্স। এটা যশোর বোর্ড 24-এর একটা প্রশ্ন। এই জায়গায় একটা রেওয়া মিল দেওয়া আছে। এই রেওয়া মিলটা কিন্তু একটা সঠিক রেওয়া মিল। এই রেওয়া মিল থেকেই কিন্তু আমাকে কি করতে হবে? প্রশ্নগুলো সমাধান করতে হবে। মনে রাখবা, রেওয়া মিলের এন্ট্রিগুলো একবার যায়। যারা আমার ক্লাস দেখছো তোমরা সবাই জানো আমার একটা কবিতা আছে। কবিতাটা হচ্ছে কি? রেওয়া মিলের এন্ট্রিগুলো একবার যায়, সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার যায়। আয় এবং ব্যয় বিশদ আয় বিবরণীতে যায়, সম্পদ এবং দায় আর্থিক অবস্থার বিবরণীতে যায়। আশা করি তোমরা এটা জানো। তো এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমন্বয়ের এন্ট্রিগুলো কি আছে। কারণ এই সমন্বয়ের এন্ট্রিগুলোই কিন্তু দুইবার করে বসবে। সর্বনিম্ন কয়বার বসবে? দুইবার। প্রথম সমন্বয়ের এন্ট্রিটা বলছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা, যার ক্রয় মূল্য 27,000 টাকা। এখন তুমি কি এইটা নিবা নাকি এইটা নিবা? মনে রাখবা, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্য যেটাই থাকুক না কেন, এত কিছু খোঁজার আমাদের টাইম নাই। আমরা দেখব যেটা ছোট সেটা নিব। তাহলে প্রশ্ন একটাই, সমাপনী মজুত পণ্যের দুইটা টাকা যদি দেওয়া থাকে, আমরা কোন টাকাটা নিব? ছোটটা নিব। হোক সেটা ক্রয় মূল্য, হোক সেটা বাজার মূল্য। এটা কোন নীতি অনুযায়ী? রক্ষণশীলতার নীতি অনুযায়ী। মনে রাখবা কিন্তু। 2 নম্বর সমন্বয়ের এন্ট্রি, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা। এটা আমি ক্রয় থেকে বাদ দিব, বিজ্ঞাপনের সাথে যোগ করব। মোট বিজ্ঞাপন খরচের 3/1 অংশ অবলোপন করতে হবে, অর্থাৎ 3 ভাগের 1 অংশ অবলোপন। অবলোপন মানে কি? ব্যয়। অর্থাৎ মোট বিজ্ঞাপনের 3টা ভাগ করার পর 1 ভাগ ব্যয় হিসাবে দেখাবো, আর বাকি 2 ভাগ বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে আমি দেখাবো। তারপরে আসো, চালানে প্রেরিত পণ্য 1,000 টাকা আমরা কি করছি? বিক্রয় করেছি। এবং চালান প্রাপকের কমিশন 5%, অর্থাৎ যে এটা বিক্রি করে দিছে তাকে 5% কমিশন দিতে হবে। বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 5,000 টাকা মূল্যের পণ্য বিক্রয় হিসাবে গণ্য হয়নি, যার ক্রয় মূল্য ছিল 4,000 টাকা। এটা কি করবা? এই 5,000 টাকা বিক্রয় থেকে বাদ দিবা, আর তার ক্রয় মূল্যটা সমাপনী মজুদের সাথে যোগ করবা। ক নাম্বার প্রশ্নটাই বলছে চালানে প্রেরিত পণ্যের সমাপ্ত বছরের মোট মুনাফা নির্ণয় করো, অর্থাৎ চালানি কারবারের মুনাফা বাইর করতে বলছে। এটা আমরা কিভাবে করব? এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে এটা সমাধান করে দিব। এই যে দেখো, এটা সমাধান করার জন্য আমাদেরকে সুন্দর করে একটা ছক তৈরি করতে হবে। আমরা এই জায়গায় লিখব বিবরণ টাকা টাকা। এবার আসো, প্রথমে লিখবা চালানে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য। অর্থাৎ তুমি একটা পণ্য উৎপাদন করার পর এটা একজনের কাছে বিক্রি করতে দিছো, এবার সে ওই পণ্যটা 1,000 টাকা বিক্রি করছে, যেটা সমন্বয়ে দেওয়া আছে। এবার যে বিক্রি করে দিছে তাকে তুমি কমিশন দিছো, তাহলে ওইটা বাদ দিবা, বাদ কমিশন। কয় পার্সেন্ট? 5%। 1,000 টাকার 5% মানে কয় টাকা? 50 টাকা। তাহলে থাকবে কত? 950 টাকা। এবার যেই পণ্যটা তুমি তাকে বিক্রি করতে দিছো এটার দাম কত? এটার দাম কত? এই যে দেখো, চালানে প্রেরিত পণ্য 750 টাকা। অর্থাৎ যেই পণ্যটা ওই ব্যক্তি 1,000 টাকা বিক্রি করছে
ওইটার মূল্য ছিল 750 টাকা। তাহলে তোমার লাভ হয়েছে কয় টাকা? এই যে দেখো, তাহলে এটাও তুমি বাদ দাও। চালানে প্রেরিত পণ্য, তাহলে চালানে প্রেরিত পণ্য কত? 750। তাহলে তোমার লাভ হয়েছে কয় টাকা? 200 টাকা। এই 200 টাকায় হচ্ছে চালানি কারবারের মুনাফা। এই 200 টাকায় হচ্ছে চালানি কারবারের মুনাফা। এই 200 টাকা কিন্তু আমরা যখন বিশদ আয় বিবরণী করব তখন অন্যান্য আয়ের ভিতরে বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো চালানি কারবারের প্রেরিত পণ্যের লাভ বা মুনাফা কিভাবে বাইর করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। এখন আমি তোমাদেরকে খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার প্রশ্নটা আমাদেরকে বলছে 31/12/2023 তারিখে সমাপ্ত বছরের মোট মুনাফা নির্ণয় করো। অর্থাৎ বিশদ আয় বিবরণীর যে 3টা ধাপ আছে, মোট মুনাফা, পরিচালন মুনাফা, নিট মুনাফা, তো সম্পূর্ণ বিশদ আয় বিবরণী আমাদেরকে করতে বলে নাই, জাস্ট বলছে মোট মুনাফা। অর্থাৎ বিশদ আয় বিবরণীর একটা আংশিক অংশ আমরা তৈরি করব এখন। এবার দেখো, এবার আমরা এটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা ছক তৈরি করতে হবে। বিবরণ, টাকা, 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 আর উপরে আমরা লিখে নিব প্রতিষ্ঠানের নাম, সাল, তারিখ, তারপরে আমরা লিখব বিশদ আয় বিবরণী আংশিক, মানে মোট মুনাফাটা কেমন। এবার আসো, মোট মুনাফা শুরু করার জন্য সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, বিক্রয় দিয়ে শুরু করতে হবে। এবার আমরা দেখব বিক্রয়ের টাকা রেও মিলে কত দেওয়া আছে। এই যে দেখো, ক্রয় বিক্রয় একসাথে, তার মানে ক্রয় হচ্ছে ডেবিট দিকের টাকা, বিক্রয় হচ্ছে ক্রেডিট দিকের টাকাটা, 2,65,000। তাহলে আমরা এই 2,65,000 আমরা লিখে নিব কেমন। এটা লিখবো আমরা এই মাঝখানের কলামে। এবার এই বিক্রয় থেকে আমি বাদ দিব বিক্রয় ফেরত। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, ফেরত কয় টাকা? ফেরত, এই যে পণ্য ফেরত দিয়ে দুই পাশে টাকা দেওয়া আছে, ডেবিট এবং ক্রেডিট। তাহলে বিক্রয় ফেরত কোনটা? একদমই সহজ কথা, বিক্রয় যদি ক্রেডিট পাশে বসে তাহলে বিক্রয় ফেরতের টাকা হবে কোনটা? ডেবিট পাশেরটা, কারণ বিক্রয় আমার জন্য আয়, বিক্রয় ফেরত আমার জন্য বিপরীত আয়, অর্থাৎ ডেবিট পাশে যেটা থাকবে সেটা, তাই না? তাহলে এই যে 2,500 হচ্ছে আমার জন্য বিক্রয় ফেরত, এটা আমি বাদ দিব। এবার আমি এই জায়গায় বাদ দিব 2,500। এবার ক্যালকুলেশন করলে আসবে 2,62,500। এবার তার থেকে আমি বাদ দিব আরেকটা জিনিস, বলতো কোনটা? ওই যে সমন্বয়ের এন্ট্রিগুলো বোঝানোর সময় আমি বলেছিলাম, এই যে দেখো, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়। মনে করো আমি একজনের কাছে পণ্যটা বিক্রি করার সময় তাকে একটা শর্ত দিয়ে দিয়েছিলাম, ভালো না লাগলে তুমি আমাকে ফেরত দিয়ে দিও। তখন ওই ব্যক্তি কিন্তু পণ্যটা আমাকে ফেরত দিয়ে দিছে, এই যে 5,000 টাকা। তাহলে এইটা আমি বিক্রয় থেকে আমি কি করব? বাদ দিব। কেন বাদ দিব? কারণ এটা বিক্রয় হিসাবে গণ্য হয় নাই, তাই আমি বিক্রয় থেকে এটাকে কি করে দিব? বাদ দিয়ে দিব। তাহলে চলো আমি বিক্রয় থেকে এটা বাদ দিই। তাহলে এই জায়গায় আমি লিখব ফেরত শর্তে বিক্রয়। এবার আমরা বাদ দিব কয় হাজার? 5,000 টাকা। আসো ক্যালকুলেশন করি। 1,62,500, 1,62,500 মাইনাস করব আমরা 5,000, তাহলে আসবে 1,57,500। এই 1,57,500 টাকা হচ্ছে আমার জন্য নিট বিক্রয়, 2,57,500। এবার এই নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। এবার আসো, এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে প্রথমেই বসবে প্রারম্ভিক মজুদ, আর এই প্রারম্ভিক মজুদ দেওয়া থাকবে কোথায় জানো? রেওয়া মিলে। আসো আমরা প্রারম্ভিক মজুদটা খুঁজি। কোথায় প্রারম্ভিক মজুদ? এই যে প্রারম্ভিক মজুদ 37,500। তাহলে আমরা এই জায়গায় লিখব 37,500। তারপরে আমরা লিখব ক্রয়,
এবার ক্রয় কত টাকা আছে আমরা একটু দেখে নিব। ক্রয় আছে 1,50,000 আর ফেরত কত 5,500। ওকে, তাহলে আমরা 1,50,000 লিখব, তার থেকে বাদ দিব ক্রয় ফেরত। ক্রয় ফেরত হচ্ছে 5,500। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে থাকবে 1,44,500। এবার তার থেকে আমি বাদ দিব পণ্য বিতরণ, ওই যে বিনামূল্যে আমি পণ্য বিতরণ করছি সেটা আমি বাদ দিব। এই যে দেখো বিনামূল্যে পণ্য বিতরণ কয় টাকা, এটা সমন্বয়ে কিন্তু দেওয়া আছে। এই যে দেখো ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা। এখন আমি যদি পণ্য বিতরণ করে দেই তাহলে আমার ক্রয়ের পরিমাণ বাড়বে না কমবে? অবশ্যই কমবে, তাহলে এটা ক্রয় থেকে বাদ দিতে হবে। এবার আমরা এই জায়গায় 2,000 টাকা বাদ দিয়ে দিব, তাহলে থাকবে 1,42,500। এরপরে আমি দেখব বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যে আইটেমগুলো বসে, যেমন আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, ডক চার্জ, জাহাজ ভাড়া, মজুরি, এই জিনিসগুলো আছে কিনা দেখো তো। এই জিনিসগুলো রেওয়া মিলে আছে কিনা এটা একটু লক্ষ্য করো। এই যে দেখো একটা জিনিসও নাই, দেখছো একটা জিনিসও দেওয়া নাই। তাহলে আমি কি করব, তার থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে দিব। তাহলে চলো আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিই। এবার বাদ দেওয়ার আগে আমাকে এই 2টা টাকা আগে যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই 2টা টাকা কিভাবে যোগ করব, 37,500 যোগ করব 1,42,500, তাহলে আসবে 1,80,000। এবার এই 1,80,000 থেকে আমি বাদ দিব সমাপনী মজুদ পণ্য। এই যে দেখো বাদ সমাপনী মজুদ পণ্য। এবার সমাপনী মজুদ পণ্যের যেই টাকাটা ছোট সেটা নিতে হবে। কেমন, একটু আগে কিন্তু বলেছিলাম। তাহলে 25, এই 25,000-এর সাথে ওই যে তুমি যার কাছে 5,000 টাকার পণ্য বিক্রি করছিলা ওই পণ্যটার ক্রয় মূল্য ছিল 4,000 টাকা, এটা কিন্তু তোমার কাছে আবার রিটার্ন আসছে, তাই এটা যোগ করতে হবে। এই যে দেখো তুমি চাইলে এই জায়গায় এইভাবে করতে পারো, 25 যোগ 4, তাহলে 29,000 টাকা। তাহলে আমাকে 29,000 টাকা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তো 29,000 টাকা যদি আমি বাদ দিই তাহলে কত আসবে বলো তো, তাহলে আসবে 1,51,000। এই 1,51,000 আমি কি করব, এই যে বিক্রয়ের টাকা থেকে বাদ দিব 2,57,500 থেকে 2,57,500, তাহলে আমার আসবে কত, 1,06,500। 1,06,500 এই টাকাটাই হচ্ছে আমার জন্য মোট মুনাফা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিভাবে মোট মুনাফা বাইর করলাম। আমি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিছি, অর্থাৎ নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমি কি বাইর করলাম, মোট মুনাফা বাইর করলাম। এরপর আমি তোমাদেরকে গ নম্বর প্রশ্নটা কি করে দিব, সমাধান করে দিব। এখন আমি তোমাদেরকে গ নম্বর প্রশ্নটা সমাধান করে দিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্নটা বলছে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তো আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে সম্পদ সমান সমান দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ বাহির করতে হবে। তো চলো আমরা আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করার জন্য একটা ছক তৈরি করে নিব। বিবরণ টাকা টাকা টাকা, অবশ্যই উপরে লিখে নিতে হবে প্রতিষ্ঠানের নাম, সাল, তারপরে আর্থিক অবস্থার বিবরণী। কেমন, এবার আসো। তো আর্থিক অবস্থার বিবরণীর প্রথমে আমাদের শুরু করতে হবে মোট সম্পদ দিয়ে। এবার এই মোট সম্পদের ভিতরে 4 প্রকার সম্পদ আসবে, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ, অলিক সম্পদ। তাহলে প্রথমে আমরা লিখব কি সম্পদ, চলতি সম্পদ। চলতি সম্পদের আরেকটা নাম হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ। এবার আসো এই চলতি সম্পদের ভিতরে কোন কোন আইটেমগুলো আছে এই অঙ্কে আমরা একটু দেখে নিব। নগদ তহবিল 5,000, এটা চলতি সম্পদ। চলো লিখে নিই, নগদ তহবিল। নগদ তহবিল 5,000। তারপরে আসবে প্রাপ্য হিসাব, মানে দেনাদার আর কি। প্রাপ্য হিসাব কয় টাকা আমরা একটু দেখে নিব। এই যে দেখো
প্রাপ্য হিসাব 12,500। তাহলে এটা আমি এই কলামে লিখব। কেন লিখব বলো তো? কারণ এই প্রাপ্য হিসাব থেকে আমাকে বাদ দিতে হবে ওই যে ফেরত শর্তে বিক্রয়। কেন এটা বাদ দিব? কারণ তুমি একজনের কাছে যখন বিক্রয় করেছিলা তখন তাকে কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছিলা যে সে ফেরত দিতে পারবে। এখন ওই ব্যক্তি পণ্যটা তোমাকে ফেরত দিয়ে দিছে, তো তার কাছে যে তুমি বাকিতে বিক্রি করছিলা সে যে ফেরত দিয়ে দিছে, এর কারণে কিন্তু তুমি একবার বিক্রয় থেকে বাদ দিছো। এখন বিক্রয় থেকে বাদ দিছো, তাই দেনাদার থেকেও বাদ দিতে হবে। কেন? কারণ তার পরিমাণ মানে দেনাদারের পরিমাণ কিন্তু কমে গেছে, তাই এটা দেনাদার থেকেও কি হবে? বাদ যাবে। টাকা হবে কত? 5,000। তাহলে এই জায়গায় হবে কত? 7,500। এরপরে আসবে সমাপনী মজুদ পণ্যটা। সমাপনী মজুদ পণ্য ওই যেটা খতে বাহির করছো সেটা লিখবা। বলে স্যার খতে কিভাবে বাহির করলাম? সমাপনী মজুদ পণ্য সমন্বয়ে কিন্তু দুইটা দেওয়া, একটা 25,000 আর একটা 27,000। আমরা কিন্তু ছোটটা ধরেই কাজ করব। এবার এই 25,000-এর সাথে ওই যে তুমি যার কাছে 5,000 টাকার পণ্য বিক্রি করছিলা ফেরত শর্তে, ওই পণ্যটার ক্রয় মূল্য ছিল 4,000 টাকা। এখন ওই পণ্যটা কিন্তু গুদামে চলে আসছে, তাই এটা সমাপনী মজুদ পণ্যের সাথে তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার পর তোমার কত হয়েছিল? 29,000, যেটা মোট মুনাফা বাইর করার সময় আমি ব্যবহার করেছিলাম বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে। মনে আছে কিনা দেখো। এবার ওই 29,000 টাকাই তোমাকে এই জায়গায় লিখতে হবে। এরপরে এই চলতি সম্পদের ভিতরে আরও একটা জিনিস বসবে, সেটা হচ্ছে ওই যে চালানি কারবারের প্রতিনিধির কাছে তুমি যেই টাকাটা পাও। বলে স্যার এটার মানে কি? ওই যে ক নাম্বারে আমরা চালানি কারবারের মুনাফা বাইর করছিলাম, আমি তোমাকে আমার প্রতিনিধি হিসাবে একটা পণ্য বিক্রি করার জন্য দিয়েছিলাম, আর ওই পণ্যটা তুমি বিক্রি করছো 1,000 টাকা। পণ্যটার দাম ছিল 750, আমি এটা তোমাকে দায়িত্ব দিছি, তুমি বিক্রি করছো 1,000। এর ভিতরে তোমার পার্সেন্ট মানে কমিশন 50 টাকা তুমি নিয়ে গেছো, তাহলে তুমি আমাকে বুঝাই দিবা কয় টাকা? 950। এই 950 কি আমি তোমার কাছে পাই না? অবশ্যই পাই। তাহলে এটা কিন্তু আমার জন্য একটা সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। তাহলে আমরা এই জায়গায় লিখব চালান প্রতিনিধি নিকট প্রাপ্য। অর্থাৎ চালান প্রতিনিধির নিকট প্রাপ্য কয় টাকা? 950 টাকা। এবার এই সবগুলো আমি যোগ করব। ওকে ফাইন। এবার এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমার কত হবে? 5,000, 7,500, 29,000, 950, তাহলে আসবে 42,450। ওকে ফাইন। এবার চলতি সম্পদের পরে আমরা নিয়ম অনুসারে লিখব দীর্ঘমেয়াদী সম্পদ। এই অঙ্কে দীর্ঘমেয়াদী সম্পদ নাই, তাহলে আমি লিখব কি সম্পদ? স্থায়ী সম্পদ। যেহেতু দীর্ঘমেয়াদী সম্পদ নাই, এটা স্কিপ। লিখব আমরা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ এই অঙ্কে কয়টা আছে সেটা আগে একটু দেখানো। একটাই আছে, এই যে আসবাবপত্র, 1,50,000। তার থেকে আমরা পুঞ্জীবিত অবচয় থাকলে বাদ দিতাম, কিন্তু নাই। এবার আসবাবপত্র 1,50,000, এটা আমরা লাস্টের কলামে লিখে দিব যেহেতু কোনো অপচয় নাই। এরপরে আমরা লিখব অলিক সম্পদ। অলিক সম্পদ মানে ভুয়া সম্পদ। এবার এই অঙ্কে একটা অলিক সম্পদ আছে, এটা তোমাকে বাহির করে নিতে হবে। কোনটা? সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। এই যে দেখো, বিজ্ঞাপন 7,000 টাকা, আর দেখো সমন্বয়ে বলছে 2,000 টাকার পণ্য বিনামূল্যে আমরা বিতরণ করছি। তাহলে 7, তার সাথে যোগ করো 2, তাহলে টোটাল বিজ্ঞাপনের পরিমাণ দাঁড়ালো কত? 9,000 টাকা। এবার এই বিজ্ঞাপনের মোট 3/1 অবলোপন করো। অবলোপন বাই 3/1 অবলোপন করো। অবলোপন মানে ব্যয়, মানে এই 9,000 টাকাকে তুমি 3টা ভাগ করবা। ভাগ করার পর 1 ভাগ ব্যয় হিসাবে দেখাইবা,
আর 2 ভাগ ভবিষ্যতে মানে পরবর্তী বছরে দেখাইবা। পরবর্তী বছরে যেটা দেখাও এটাই বিলম্বিত বিজ্ঞাপন। অর্থাৎ বিজ্ঞাপনের যেই টাকাটা বর্তমানে ব্যবহার না হয়ে ভবিষ্যতে ব্যবহার হবে ওইটাই বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে এক কাজ করো, এই 9000কে তুমি 3টা ভাগ করো। 3টা ভাগ করলে প্রত্যেক ভাগে কত আসবে? 3000, কারণ 3 তিরিকা 9। এবার আমি 2 ভাগ বিলম্বিত করব, তাহলে 2 ভাগে আসে কত? 6000 টাকা। এই 6000 টাকাই হচ্ছে আমার জন্য অলিক সম্পদ। এই 6000 টাকা আমার জন্য কি? অলিক সম্পদ। এবার এই জায়গায় আমরা লিখব বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন 6000 টাকা। এবার আমরা এই 3টা জিনিস যোগ করব, যোগ করলে যেটা হবে এটা হচ্ছে মোট সম্পদ। তাহলে 42,450, তার সাথে যোগ করব 1,50,000, যোগ করব 6000, তাহলে আমাদের আসবে 1,98,450। হ্যাঁ, 1,98,000। ওকে ফাইন, আমরা মোট সম্পদ বাইর করছি। এবার আমরা বাইর করব মোট দায়। এবার মোট দায় বাইর করার জন্য আমি এই জায়গায় একটা হেডলাইন করব। এই যে দেখো, মোট দায় ও মালিকানা সত্ত্ব। ওকে ফাইন, এবার প্রথমে আসবে চলতি দায়। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই চলতি দায়ের ভিতরে কোন আইটেমগুলো আসবে? প্রথম কথা হচ্ছে এই যে প্রদেয় হিসাব আসবে। এই যে দেখছো 9750, এটা আমরা লিখে নিব প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কত? 9750। এরপরে কি আসবে তোমরা বলতে পারবা? বলো তো, এরপরে প্রদেয় হিসাব চলতি দায়ের ভিতরে কি আসবে? এই যে দেখো, বেতন 10 মাসের দেওয়া। আমরা অঙ্ক কি 10 মাসের করি? বলো, আমরা অঙ্ক করি 1 বছর। 1 বছর সমান 12 মাস, তার মানে এই 30,000 টাকা হচ্ছে 10 মাসের। তাহলে এক কাজ করো, এই 30কে 10 দ্বারা ভাগ করো, তাহলে প্রত্যেক ভাগে 3000। এবার বকেয়া কয় মাস? 2 মাস। কিভাবে বুঝলাম? অঙ্ক করি 12 মাসের, বেতন দিছি 10 মাস, তাহলে দেই নাই কয় মাস? 2 মাস। এই 2 মাস বকেয়া, তাহলে 2 মাসে আসে কত? 6000 টাকা। তার মানে আমাদের বকেয়া বেতনের পরিমাণ কত? 6000 টাকা। বলো, বকেয়া বেতনের পরিমাণ কত? 6000 টাকা। এবার আমরা এটা লিখব, বকেয়া বেতন 6000। বকেয়া বেতন 6000 টাকা। এরপরে তোমরা বলতে হবে চলতি দায়ের ভিতরে আর কি বসবে। বলো, এই যে দেখো চলতি দায়ের ভিতরে আর কি বসবে, সেটা হচ্ছে এই যে 6% ঋণপত্র। এই যে দেখছো, এই যে ঋণপত্রটা আছে না, এই ঋণপত্রের সাথে যে একটা পার্সেন্ট দেওয়া আছে, তার মানে তোমাকে ধরে নিতে হবে এই ঋণপত্রের উপরে তোমাকে সুদ ধরতে হবে। এবার এই জায়গায় ঋণ আছে কত? 50,000 টাকা। এই 50,000 টাকার উপরে আমি কয় পার্সেন্ট ধরবো? 6% ধরবো। তাহলে আসবে কয় হাজার টাকা? 3000 টাকা। এই যে দেখছো 3000 টাকা আসবে আমার সুদ। এবার এই জায়গায় যে তারিখটা দেওয়া আছে, এই তারিখটা তুমি গণনা করতে পারবে না, কারণ আমার অঙ্কের সাথে সাল আর এই জায়গায় দেখো যে তারিখ দেওয়া আছে এটার মিল নাই। যদি এই দুইটা জিনিস মিল না থাকে তাহলে সুদ তোমাকে 1 বছরের নিতে হবে, অর্থাৎ পার্সেন্ট ধরার পর যেই সুদটা আসবে সেটাই তোমাকে নিতে হবে। তাহলে ঋণের বকেয়া সুদ আসবে কত? 3000 টাকা। এটাও আমাদের জন্য কি? চলতি দায়। তাহলে আমি এই জায়গায় লিখব ঋণের বকেয়া সুদ 3000 টাকা। এবার আমরা এই 3টা যোগ করে দিব, কেমন? 18,750। ওকে ফাইন। এবার আমরা যেটা করব, দীর্ঘমেয়াদী দায়টা লিখব। বলে স্যার দীর্ঘমেয়াদী দায় কোনটা? দীর্ঘমেয়াদী দায় সবসময় একটাই হয়, সেটা বলো তো কি? ওই যে এই অঙ্কে দেখো,
ওই যে ঋণ দেওয়া আছে, দেখো 6% ঋণপত্র, এটাই হচ্ছে দীর্ঘমেয়াদী দায় 50,000 টাকা। এরপরে আসবে মালিকানা সত্ত্বের আইটেমগুলো। তাহলে এই জায়গায় হেডলাইন করো মালিকানা সত্ত্ব। এবার এই মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে আসবে মূলধন। দেখো মূলধন কয় টাকা, মূলধন কয় টাকা খুঁজো। এই যে দেখো মূলধন 65,000 টাকা। কত? 65,000। তাহলে আমরা লিখব মূলধন 65,000 টাকা। এবার মূলধনের সাথে আমি যোগ করব নিট লাভ বা মুনাফা, যেটা প্রশ্নে দিয়ে দিছে যে এত টাকা নিট লাভ ধরে অঙ্কটা সমাধান করো। আসো আমরা দেখে নেই কত। এই যে দেখছো 64,700। তাহলে আমি এই জায়গায় লিখব 64,700। এবার লিখার পরে আমি তার থেকে বাদ দিব উত্তোলন। এবার এই অঙ্কে দেখো তো উত্তোলন আছে কিনা, দেখো এই অঙ্কে উত্তোলন আছে কিনা, নাই। দেখো নাই, যেহেতু নাই তাহলে এই দুইটা যোগ করে দিব আমরা। হ্যাঁ, তাহলে কত? 65,000 আর হচ্ছে 64,700 যোগ করলে আসবে 1,29,700। 1,29,700। এবার আমি এই তিনোটা যোগ করব। তিনোটা যোগ করে দাও, 18,750। যোগ করলে আসবে 1,98,450। দেখো আমার সম্পদ এবং দায় উভয় পাশ কিন্তু মিলে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো তো আমি ক, খ, গ কিভাবে সমাধান করলাম, ঠিক এইভাবে তোমরা সমাধান করে দিবা। তো আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমি আরও আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিবা ইনশাল্লাহ। যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবা। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।